যুবক ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশুনো শেষ করার পরে চাকরি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিল। বাপরে, চাকরির জন্য চেষ্টা করে করে হাঁপিয়ে গেলাম। তারপরে ইঞ্জিনিয়ারিং পুরো হলো, 1 বছর হয়ে গেল সেটা। আর এখানে তো প্রতি মাসে হোস্টেলের বেতন ভরাও আমার জন্য ভারী হয়ে যাচ্ছে। কিছুদিনের জন্য আমি গ্রামের বাড়িতে যেতে যাচ্ছি। মারিনাথ, হতাশা হওয়া কিন্তু ঠিক নয়। তুমি শহরে থাকো না, শহরে চেষ্টা করো। গ্রামে কি করবেই বা কি? যদি তুমি গ্রামে চলেও যাও তাহলে গ্রামে কি তোমায় চাকরি দেবে? ওর থেকে ভালো তুমি এখানে থেকে চাকরির চেষ্টা করো। ওটা ব্যাপার নয়। গ্রাম থেকে মা প্রতি মাসে অনেক মুশকিল করে আমাকে টাকা পাঠাচ্ছে। 10 টাকার জন্য আমাকে মায়ের কাছে হাত পাততে হচ্ছে। এই বয়সে আমি মাকে এত কষ্ট দিতে চাই না। তো গ্রামে যাওয়ার জন্য তুমি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছো। ঠিক আছে, যাও, তোমার মর্জি। আমি তো এখানে থেকেই চাকরির জন্য চেষ্টা করব। যদি আমি গ্রামে চলে যাই তাহলে খরচাটা বেঁচে যাবে এখানকার। আমি কালকেই গ্রামে চলে যাব। এরপরে শঙ্কর তার গ্রামে চলে যায়। আরে কি ব্যাপার শঙ্কর, গ্রামে এলে কেন? যদি শহরে থাকতে তো চাকরি পাওয়ার চেষ্টা তো করতে। যত টাকা লাগে দিতাম। তোমাকে আমি এত পড়ালাম কেন? তুমিও কি গ্রামে থেকে কষ্ট করতে চাও? মা, আমার পড়াশোনা শেষ হয়েছে 1 বছর হয়ে গেল, কিন্তু ওখানে এখন অবধি কোনো চাকরিও পাচ্ছি না। এখানে কিছুদিন থাকবো, তাহলে কমপক্ষে হোস্টেলে খরচটা তো বেঁচে যাবে। এখানে থেকে কিছু কাজ করবি এই ভেবেই এসেছিস না তুই? কিন্তু আমাদের কাছে তো আমাদের জমিও নেই। আজ থেকে আমিও চাষবাসই করব। 1 বছর থেকে এখানে চাষবাস করে কিছু পয়সা কামিয়ে নেবো, আর ওই পয়সায় শহরে গিয়ে আবার চাকরির চেষ্টা করব। আমি তোমাকে যা বলছি কেন বুঝছো না? তোমাকে এভাবে খাটতে দেখতে পারি না। তুমি যাই বলো মা, আমি এখানে থেকে চাষবাস করতে এসেছি, আর ওটা আমি করেই দেখাবো। এরপরে শঙ্কর নিজের গ্রামে থেকে চাষবাস করতে শুরু করে। একদিন চাষ করতে যাওয়ার সময় আরে রামু কাকা, বেলগাড়ির চাকা কি আটকে গেছে? বলদগুলো কি মারছো কেন? না, চাকা তো ভাসেনি শঙ্কর, এতক্ষণ তো ঠিকই চলছিল। এখানে এসেছে কেন এরকম করে দাঁড়িয়ে গেল আমি বুঝতে পারছি না। কি যে হলো আমি নিজেরই বুঝতে পারছি না। এত ওজনের জিনিসপত্র দিয়ে এখন চাকা ঘুরছে না তো এখন কি করবে বলো? দেখুন, আমি দেখছি। এখন দেখো তো রামু কাকা, এখন হয়তো চলে যাবে। হাই হাই, চলো। হ্যাঁ, এখন চলছে তো। কি করলে তুমি? আমার বেলগাড়িতে যাচ্ছিলই না, ওই চাকার সামনে গিয়ে কিছু তো একটা করলে যার ফলে যাচ্ছে এখন। কিছুই না, ওই সামান্য একটু নালিটা আটকে গেছিলো, ওটা ঠিক করে দিয়ে একটু গ্রিজ দিয়ে দিলাম, ব্যাস। তুমি পড়াশোনা জানো না, সেজন্য তুমি এসব জানো, আমি তো জানি না। এত ছোট ব্যাপারের জন্য পড়াশোনা জানার কি দরকার? যদি আপনি চাকার সামনে যেতেন তাহলে আপনিও জানতে পারতেন। তাও তুমি পড়াশোনা জেনে এসব কাজ কেন করছো বেটা? শহরে গিয়ে কোনো ভালো কোনো চাকরি খুঁজে এসব করো না। এখানে বসে এসব কথা বলা অনেক সহজ কাকা। পড়াশোনা অনুযায়ী চাকরি বরাবর যদি না পাই তাহলে আমি কী করব? তুমি বলো। ওর বদলে গ্রামে এসে চাষবাস করা অনেক ভালো, এই জন্যই চলে আসলাম। কেন এত খেপে যাচ্ছে বেটা? ওই সব মুশকিলগুলো আমি জানি। ঠিক আছে, আমি যাচ্ছি। এইভাবে 6 মাস কেটে যায়। এরপরে শঙ্কর ফসল থেকে মালিকের ভাগকে সরিয়ে রেখে বাকি ফসল সে শহরে গিয়ে বিক্রি করে আর সেখান থেকে টাকা নিয়ে বাড়ি ফেরে। এ নাও মা, এতগুলো পয়সা বাঁচলো। কি মা, এত কম আমদানি হলো? আমাদের নিজেদের তো জমি নেই, অন্যদের জমিতে চাষ করলে এই আমদানি হয়। এবার তুমি বুঝলে তো আমি তোমাকে সবসময় কেন শহরে যেতে বলি। আমি যদি শহরে গিয়ে কোনো চাকরি করি তাহলে এর চেয়ে বেশি পয়সা কোথায় পাবো? এর থেকে চাষবাসই ঠিক আছে। এই চাষবাসের কাজই ঠিক লাগছে কি? ওই শশী তোর বন্ধু হয় না, সে 10-12টা গরু কিনে দুধের ব্যবসা করছে, কত আমদানি হয় ওর। তাহলে তোমার কথা অনুযায়ী দুধের ব্যবসা শুরু করে দিই আমি। গরু কেনার পয়সা কোথা থেকে আসবে? ঠিক আছে, ওটা ছাড়ো, এখন তো আমি একটা কিছু কাজ করছি। এরপর পরের দিন সকালে শঙ্কর খেতে চলে যায়। সেখানে পাশের জমিতে শ্রীনু ট্রাক্টর চালাতে চালাতে তাকে দেখে। ওই শিনু, তোমার কাজ হয়ে যাওয়ার পর ট্র্যাক্টরটা আমার ক্ষেতেও চালাবে। আজকে তো চালাতে পারবো না, আমি কালকে দেখবো। আজকে তো আমাকে রামজি আর দেবজির খেতে চালাতে হবে ট্র্যাক্টর। কালকে আবার তুমি অন্য কোথাও চলে যেও না, কালকে তোমাকে পয়সাও দিয়ে দেবো। আমাদের মাঝে পয়সা কবে আবার আসলো? তুমি তো আমার ছোটবেলার বন্ধু, এখন আবার কি হলো? হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? কি হয়ে গেল এটার? কিছুদিন আগে মেরামতি করলাম, এখন আবার কি হয়ে গেল এটার? এ বাবা, এটা তো এখন চলছে না, সমস্যা তো বেড়েই চলেছে। আজকে আমাকে তো অনেকগুলো কাজ করতে হবে। হে ভগবান, কি হবে এখন? কি হলো? দাঁড়াও, আমি গিয়ে দেখছি, দাঁড়াও। রেঞ্জটা আমাকে দাও তো। এ নাও রেঞ্জ। হ্যাঁ, এখন চালু করে দেখাও দেখি। কামাল করে দিয়েছো শঙ্কর, এ তো সঙ্গে সঙ্গে চালু হয়ে গেল। তুমি যদি ওখানে ঠিক করে দেখতে তাহলে তুমিও ঠিক করে নিতে পারতে। আর যদি আমি মেকানিককে ডাকতাম তাহলে অনেক খরচা হয়ে যেত। ধন্যবাদ শঙ্কর, কালকে তোমার খেতে এসে বিনা পয়সায় চালিয়ে দেবো। এইভাবে পুরো 1 বছর কেটে যাওয়ার পর শঙ্কর তার বন্ধু মল্লিনাথের সঙ্গে দেখা করতে শহরে আসে। কেমন আছো শঙ্কর? খবর সবর কি? গ্রামে চাষবাস করছো নাকি কিছু চাকরি বাকরিও করছো? এখন তো আমি গ্রামেই থাকছি, তোমার কথাবার্তা কি করে পাল্টে গেল? ঘর তো নতুন লাগছে, তোমার চেহারা ছবি বদলে গেছে। কোনো ভালো চাকরি টাকরি পেয়েছো নাকি? না গো, চাকরি করলে এতগুলো পয়সা কি করে আসবে? তোমার এখান থেকে চলে যাওয়ার পর 10 টাকার একটা লটারি টিকিট কাটি, ওখান থেকে 10 লাখ টাকার বাম্পার প্রাইজ আমি পেয়েছিলাম। বাপরে, 10 লাখ!
রিটায়ার্ড অবধি যদি চাকরি করতে না তাহলেও এতগুলো পয়সা আসতো না। যাই বলো, তুমি খুব ভাগ্যবান আছো, একেবারে লাখপতি হয়ে গেছো। আমি লাখপতি যে হবো সেটা আমি প্রথম থেকে জানতাম। এই কথাটা একটা জ্যোতিষ আমাকে অনেক আগেই বলে দিয়েছিল। কি জ্যোতিষী বলেছিল? তুমি এসব মানো নাকি? আমার তো একদম বিশ্বাস নেই এসবে। এমনি এসব উড়িয়ে দিও না বন্ধু, ওনার কথা সব সত্যি হয়। এমনি আমাকে দেখে তো বিশ্বাস করতেই পারো। যাই হোক, তোমাকে এইভাবে দেখে আমার খুব ভালো লাগছে। তাহলে এবার আমি যাই। তোমার ওদিকে হাল কেমন আছে? গ্রামে কত আমদানি করো ওখানে? হ্যাঁ, আমদানি তো ঠিকঠাকই হয়ে যায়। আমাদের এক নিজস্ব জমি আছে এখন। কষ্ট দুঃখ আমরা সবসময় সহ্য করেছি। যদি কোনো ফসল হাত লেগে গেল তাহলে সব ঠিকঠাকই থাকবে। আর কখনো যদি বন্যা বা ঝড় বিপত্তি চলে আসে তাহলে তো আমাদের একটা দানাও হাতে আসবে না, সব ফসল জলের নিচে ডুবে যায়। বাপ রে, যদি এর থেকে বেশি কথা বলি তাহলে আমার কাছে পয়সা চাইবে। আচ্ছা ঠিক আছে শঙ্কর, আমার কিছু কাজ আছে, তাহলে পরে আমরা দেখা করছি। এরপরে শঙ্কর শহর থেকে গ্রামে যেতে থাকে। রাস্তায় একটা গাছের নিচে সে একটা জ্যোতিষকে বসে থাকতে দেখে। আসুন, আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানুন। আসুন আসুন। মনে হচ্ছে ইনি ভাগ্য নির্ধারণ করতে পারেন। মনে হয় মাল্লিনাথ এর কাছে এসেছিল, তারপরে ওর ভাগ্য বদলে গেল। একবার আমার ভবিষ্যৎ সম্বন্ধে জানলে ভালো হতো। আসুন আসেন, আপনার নিজের ভবিষ্যৎ সম্বন্ধে জানুন। আসেন বাবু, কাটানো দিনগুলো সব আমি বলে দেবো। যেটা আছে সেটাই বলে দেবো, সবটা বলে দেবো, কোনো মিথ্যা কথা বলবো না। যেটা আছে সেটাই আপনার সামনে বলবো, যেটা সত্যি সেটাই আপনার সামনে বলবো। আমি আমার ভাগ্য জানতে এসেছি। তোমার সুখ সব সত্যি বলবে তো? আমার ভাগ্যে কি আছে সবটাই বলে দেবে নিশ্চয়ই। আজ অব্দি এই সুখ বাবার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা হয়নি বাবু। সমস্ত সিনেমার অভিনেতা, রাজনীতিবিদ, নেতা সমস্ত আমার কাছেই আসে ভবিষ্যৎ জানার জন্য। এই সুখকে খাঁচা থেকে বার করবো কি? বাপরে, সিনেমাওয়ালা এবং রাজনীতির নেতাও আসে, তাও আমার ভবিষ্যৎ জানার জন্য? তাহলে বেশি পয়সা লাগবে মনে হয়। আরে পয়সার ব্যাপারে কে বলেছে তোমাকে? আসো তো তুমি। প্রথমে এখানে বসে তুমি আগে তোমার ভবিষ্যতের কথা জানো, তারপর তোমার যা মনের মতো যা ইচ্ছা দিতে পারো। দেখো, আমার কাছে শুধুমাত্র 10 টাকাই আছে। পরে তুমি যদি বেশি চাও আমি কিন্তু দিতে পারবো না, প্রথমে বলে দিলাম। কিন্তু আমার ভবিষ্যতের ব্যাপার ঠিকঠাক বলবে, বলবে তো? দেখো, তুমি আমাকে 10 টাকার থেকে 1 টাকা বেশি দিবা না, ঠিক আছে বাবু? প্রথমে আগে ভবিষ্যতের ব্যাপারে জানো, তারপরে ভাববে। তাহলে ঠিক আছে, এ নাও 10 টাকা। আসো আমার শুকরাজ, আসো, বাইরে আসো, তাড়াতাড়ি আসো। এই যুবক তার ভবিষ্যৎ জানার জন্য অনেক অপেক্ষা করছে। তোমার ভবিষ্যৎবাণী আজ অব্দি মিথ্যা হয়নি। এই যুবককে দেখে একটা পাতা বার করো তুমি, শুকরাজ, তাড়াতাড়ি এসে বের করো না। হা 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 হা। ও হো 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 হো, উত্তম, অতি উত্তম। তোমার ভাগ্য এত ভালো আছে যে খুব তাড়াতাড়ি তুমি রাজযোগ পাবে। তোমার হাতের নিচে 10 জন কাজ করবে কম পক্ষে, বুঝলে? একটাই কথা বলবো আমি, বুঝলা? তাড়াতাড়ি লাখপতি হতে যাচ্ছ, বুঝলে বাবু? কি? আমি খুব তাড়াতাড়ি লাখপতি হতে যাচ্ছি? তোমার কথা বিশ্বাস হচ্ছে না, মিথ্যা বলছো। আমি মিথ্যা কথা বলতে পারবো তাও বাবু, কিন্তু আমার শুকরাজ কখনো মিথ্যা বলতে পারে না। ওর দেওয়া এই পাতাই সমস্ত কিছু ঠিক বলছে। চাইলে তুমি একবার দেখে নাও, তোমার সোনার ভবিষ্যৎ আসছে। এখন তুমি নিশ্চিন্তে ঘরে যাও। আমি তোমার ভবিষ্যতের ব্যাপারে এত বড় কথা বললাম বাবু, আর আপনি শুধুমাত্র 10 টাকায় দিলেন আমাকে। 10 টাকা কেন, 20 টাকা নাও। তারপরে শঙ্কর ওই জ্যোতিষের কাছ থেকে যেই সামনে এগোতে থাকে, সে সেখানে একটা লটারির টিকিট বেচতে থাকা লোককে দেখে। আসেন আসেন আসেন, কোন লটারি টিকিটটা নেবেন বলেন? এটা নেবেন তো 1 লাখ টাকা পাবেন, আর এটা নেবেন তো 50,000 টাকা পাবেন। এটা নেবেন বাবু, মাত্র 10 টাকা দাম। আসেন আসেন আসেন, এটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরীক্ষা করুন, টিকিট কিনে আপনি ভাগ্য খুলুন। এ নাও 10 টাকা, ওই টিকিটটা দিবা আমাকে। আরও 2টা টিকিট নিয়ে নাও বাবু, আরও 2টা টিকিট নিয়ে নাও। চাই না, একটাই যথেষ্ট। এই ড্র কবে বেরোবে? আরও 20 দিন বাকি আছে বাবু ড্র বের হতে। সামনের মাসের 10 তারিখ এটা ড্র আছে, ড্র 20 দিন। এটার মানে আরও 20 দিন অপেক্ষা করতে হবে ড্রয়ের জন্য। মানে আমি খুব তাড়াতাড়ি লাখপতি হতে যাচ্ছি। তার মানে এই গ্রামে সবচেয়ে বেশি ধনী হতে যাচ্ছি আমি। এখন তো আমাকে কারোর কাছে কাজ করতে হবে না, এই ক্ষেতটা আমি মালিককেই দিয়ে দেবো আমি এখন। কি ব্যাপার, আজকে খেতে যাবি না? এখনো এখানেই বসে আছিস? চল যা তাড়াতাড়ি। মা, আমি ছোটবেলার বন্ধু মাল্লিনাথের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও হঠাৎ করেই কত ধনী হয়ে গেল, তুমি কি জানো? ও আচ্ছা, ও ভালো চাকরি পেয়েছে নিশ্চয়ই, তুই তো গ্রামে চলে এলি। যদি তুইও ওই হোস্টেলে থাকতিস তাহলে আজ তুইও একটা ভালো চাকরি পেয়ে যেতিস। আরে ও চাকরি করে এত কামাই করেনি, ও লটারির টিকিট কেটেই ওর গোটা জীবন বদলে গেছে। একবারে ও 10 লাখ টাকা পেয়েছে। ও শহরে এখন বড় ব্যবসা করছে। কি বললি? ও টাকা লটারি থেকে পেয়েছে? মানে ও টাকাটা বিনামূল্যে পেয়েছে? যাই হোক, ও পয়সা তো পেয়ে গেছে না। ও যে লাখপতি হবে একজন জ্যোতিষ আগে থেকেই বলে দিয়েছিল। আমিও ঘরে আসার আগে একজন জ্যোতিষের কাছে দেখা করে এসেছি। আমি ওনাকে আমার ভাগ্যের ব্যাপারে বলেছি। জানো উনি কি বলেছে আমাকে? উনি বললেন আমি খুব তাড়াতাড়ি লাখপতি হয়ে যাব।
কোনো জ্যোতিষীই বলে না যে তোর জীবনে কষ্ট থাকবে, সবাই বলবে তোর ভাগ্য ভালো। এমন না বললে কি করে চলবে? তো এই তোতাওয়ালা জ্যোতিষ তোকে এমন কি আলাদা বললো? না মা, মাল্টিনাথের ব্যাপারে ওই জ্যোতিষীই বলেছিল, উনি আমাকে বলেছিল। এখন দেখতে থাকো কি করে আমি কিছুদিনের মধ্যে লাখপতি হয়ে যাব। আমি একটা লটারির টিকিটও কেটেছি, ওর মধ্য দিয়ে আমি লাখ টাকাও পাবো। যখন আমি লাখপতি হয়ে যাব তখন আমাকে কারোর কাছে কাজ করতে হবে না মা। এ কি এত পড়ালেখা শিখে এরম কথা বলছিস তুই? লটারিওয়ালার কথা শুনে হাতে থাকা কাজও ছেড়ে দিয়ে ঘরে বসে থাকবি? এইসব ফালতু কথা। লটারি কিচ্ছু না, হাজারের মধ্যে একজনের লটারি লাগে। এখন এইসব কথা ছেড়ে কাজে যা। তুমি এরকম কেন বলছো মা? শিক্ষিত মানুষরা কি লটারি টিকিট কাটে না? তুমি যাই বলো, আমি তো খেতে যাওয়ার জন্য তৈরি নয়। মনে রাখবা সামনের মাসে 10 তারিখে আমি লাখপতি হয়ে যাবো মা, দেখবা তুমি। এখন তুমি বুঝবে না, অপেক্ষা করো তুমি। 10 তারিখে সব জানতে পারবে যে তুমি কত বড় মূর্খামি করছো। আমি তো যাচ্ছি জল ভরতে। এইভাবে তার মা চলে যাওয়ার পর ট্রাক্টর চালক শ্রীমু সেখানে আসে আর বলে, আরে ও শঙ্কর, ট্র্যাক্টর নিয়ে তোমার খেতে কবে যাব? এখন তোমাকে আমার আর লাগবে না, আমি এই জমি এখন মালিককে ফেরত দেবো ভাবছি। আরে এবার কি হঠাৎ করে তুমি এরকম বদলে গেলে কেন? তুমি শহরে কোনো চাকরি পেয়ে গেলো নাকি তুমি? ছাড়ো না বন্ধু, সামনের মাসে 10 তারিখ তুমি সব কিছু জেনে যাবে। তুমি যাও, আমি আর যাচ্ছি না। তুমি কি বলতে চাচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, আমি তো যাচ্ছি। এইভাবে শঙ্কর খেতে যাওয়ার পরিবর্তে সে ঘরে বসে 10 তারিখের ড্রয়ে অপেক্ষা করতে থাকছিল। অবশেষে সেই দিন চলেই আসে। আজকে তো 10 তারিখ, তাড়াতাড়ি গিয়ে লটারির ফলাফলটা দেখতেই হবে আমাকে। শঙ্কর শহরে গিয়ে লটারিওয়ালার সঙ্গে দেখা করে। তোমার টিকিটে কিছুই হয়নি বাবু, তাও একটা টিকিটে পয়সা কি করে আসবে? আর একবার চেষ্টা করো, 4-5টা টিকিট কেনার পর হয়তো একটা টিকিটের লটারি তুমি পেতে পারো। বারবার করতে হবে তোমার। ঠিক আছে, তোমার কথাও ঠিক আছে। এই নাও 50 টাকা, পুরোপুরি 5টা টিকিট আমাকে দাও। এইভাবে শঙ্কর লটারিওয়ালার কাছ থেকে আরও 5টা টিকিট কেনে। আরে আরে, গাছের নিচে যে জ্যোতিষী থাকতো আজকে কোথায় গেল? হ্যাঁ, কোনো আরেকটি জায়গা হয়তো খুঁজে পেয়েছে। এ কি, মালিদার এখানেই আসছে? ও কি লটারির টিকিট কিনতে যাচ্ছে নাকি? কি ব্যাপার শঙ্কর, এখানে কেন দাঁড়িয়ে আছো? আমার জন্য অপেক্ষা করছো নাকি? না রে, আমি অন্য কাজে এসেছিলাম। তুমি কোথায় যাচ্ছ? দেখো, আমার কাছে কাজ করার জন্য একজন মানুষ লাগবে, তাও আবার শিক্ষিত হতে হবে। তাই ওটা জিজ্ঞাসা করার জন্য একবার আসছিলাম। এর ঘরের পাশেই আছে এখানে। সেটাও ঠিক আছে, বলো তোমার চাষবাস কেমন চলছে? কিছু লাভ হচ্ছে নাকি তোমার? না রে, আমি তো চাষবাস করা বন্ধই করে দিয়েছিলাম, সেটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা তাই নাকি? তাই তো তুমি ফাঁকা আছো, তুমিও আমার কাছে কাজ করতে পারো, ভালো আমি বেতন দিয়ে দেবো তোমাকে, আর তুমি আমার কাজও ভালোভাবে সামাল দিতে পারবে। দেখো, আমি কারো নিজে কাজ করতে পারবো না, খুব তাড়াতাড়ি 10 জন আমার নিচে কাজ করবে। ওহো, তাহলে তুমি নিশ্চয়ই কোনো ভালো ব্যবসা শুরু করে ফেলেছো। হ্যাঁ ঠিক আছে, তোমার যা ইচ্ছা, আমি তাহলে আসলাম। আর কি, আমি ওর কাছে কেন চাকরি করতে যাব? কীভাবে বলছে দেখো আমাকে, দেখি আমি তাড়াতাড়ি লাখপতি হচ্ছি, এই কথা তো ও জানেই না। এইভাবে শঙ্করকে কেউ কাজের কথা বললে সে বারণ করে দিত। গ্রামেও চাষবাস করা সে ছেড়ে দিয়েছিল। এইভাবে 6 মাস কেটে গেল। হে কি ভালোই তো ছিল, লটারির চক্করে তুই সব শেষ করে দিলি। কি অবস্থা করেছিস নিজের। দেখ বাছা, লটারি ভালো জিনিস নয়, ওই নিয়ে এত আশা করে বসে থাকা বেকার। তুই শহরে গিয়ে ভালো চাকরি দেখ। আমি এরকম কেন হয়ে গেলাম? আমার ভাবনা চিন্তা মনে হচ্ছে ভুল। এবার যা হবে হবে, এবার তো কিছু করতেই হবে আমাকে। খাওয়া দাওয়া চালানোর জন্য খুব কষ্টে চলতে হচ্ছে। এখন তো আমাকে গ্রামে জমি দেওয়ারও কেউ নেই। শঙ্কর, শঙ্কর, আরে বাপরে, এটা কি বলছে? আমি তো কাউকে দেখতেও পাচ্ছি না। শঙ্কর, ওপরে তাকাও, আমি এখানে। শুকরাজ, তুমি কি করে কথা বলতে পারছো? তুমি কি কথা বলতে পারো? নিশ্চয়ই পারি। তুমি আমাকে চিনতে পারলে? আমি তোমার ভাগ্য দেখা তোতা, মনে পড়লো? এরকম ব্যাপার, তোমাকে আমি বিশ্বাস করতে পারি। তুমি তো বলেছিলে আমার ভাগ্যে লাখপতি হয়ে যাবো আমি, কিন্তু এখন তো খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হচ্ছে। জানি, আমি ওই জ্যোতিষকে ছেড়ে দিয়েছি। ও শুধু তোমাকে না, সবাইকে একই কথা বলে। সে অনেক বড় মিথ্যেবাদী। এইসব আমি সহ্য করতে পারলাম না, তাই ছেড়ে দিয়েছি। তাহলে তুমি যেগুলো বলেছো সবগুলো কি মিথ্যে ছিল? আমি কি লাখপতি হব না? নিশ্চয়ই হবে, কিন্তু তার জন্য তোমাকে তো পরিশ্রম করতে হবে। ভালো করে চেষ্টা করো, লটারি দিয়ে কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, মাও আমাকে এই কথাই বলেছিল, কিন্তু আমি তার কথা মানিনি। এরপরে শঙ্কর শহরে চলে যায়। সে কোথাও কাজ খুঁজে পায় না। শেষ পর্যন্ত তার বন্ধু মল্লিনাথও তাকে কাজ দিতে নিষেধ করে দেয়। তারপর শঙ্কর সেখান থেকে গিয়ে এক বন্দরের কাছে কাজে লেগে পড়ে। সেখানে সে বোঝা বইতে শুরু করে। এমনই একদিনের কথা, দুজন আধিকারিক নিজেদের মধ্যে কথা বলছিল। এখন তো এই নৌকা চালানোটা খুব অসুবিধা হবে। কতগুলো ইঞ্জিনিয়ার মিলে এটাকে চেক করেছে, কি যে এর মধ্যে খারাপ কেউ বলতেই পারছে না। ওর মধ্যে তো অনেক জিনিসপত্র ভরা আছে, অত দূর থেকে এতগুলো জিনিসপত্র নিয়ে আসা অসম্ভব। স্যার, আপনি কি কথা বলছেন? যদি কোনো অসুবিধা না থাকে আমাকে একটু বলবেন। কি বলবো ভাই, বিদেশ থেকে জিনিস আনার জন্য আমি একটা নৌকা পাঠিয়েছিলাম যেটা সমুদ্রের মাঝে ফেসে গেছে। খারাপটা কোথায় সেটা কেউ জানে না। কতগুলো ইঞ্জিনিয়ার দেখলো, কিন্তু কেউ কিছু বুঝতে পারলো না। স্যার, আমিও একজন ইঞ্জিনিয়ার, আমি যদি কিছু আপনার সাহায্য করতে পারি, একবার আমি দেখতে পারি কি?
এই কাজে তোমার কোনো অভিজ্ঞতা আছে কি? এরকম কাজ এর আগে তুমি করেছো কোনোদিনও? আমার তো অভিজ্ঞতা নেই, কিন্তু আপনি একটা সুযোগ আমাকে দেন। ঠিক আছে, একবার দেখে নিচ্ছি, তাতে কি হবে? কার কি ট্যালেন্ট আছে আমাদের কি জানা আছে বলো? একটা সুযোগ দিই তো দেখি। আর তারপরে ওই লোকগুলো শঙ্করকে নিয়ে সেই জাহাজের কাছে যায়। জাহাজটা ভালো করে পর্যবেক্ষণ করে সে কোথায় খারাপ হয়েছে সেটা বের করে ফেলে আর সেটা ঠিক করে দেয়। সেই জাহাজ তাড়াতাড়ি চলতে শুরু করে। ওহো, কত লোক এসে চলে গেছে এই নৌকায়, কিন্তু কেউ করতে পারেনি। কিন্তু তাদের সবার মধ্যে একমাত্র তুমি করতে পেরেছো। তোমাকে এই নৌকায় চাকরি দেবো, বেতন অনেক বেশি দিব, যদি তোমার কোনো অসুবিধা না হয়। অসংখ্য ধন্যবাদ, এই চাকরিতে আমি রাজি। এরপরে শঙ্কর আরো অনেক উন্নতি করে তাড়াতাড়ি উঁচু জায়গায় পৌঁছে যায় আর ওর মাইনেও ভালো হয়। এইভাবে একদিন সে তার গ্রামে ফেরার পথে রাস্তায়, শঙ্কর, শঙ্কর, দেখলে তো শঙ্কর, এখন তুমি লাখপতি হয়ে গেছো। আমার কথা বিশ্বাস করে তুমি নিজের চেষ্টার উপর ভরসা করে এত দূর পৌঁছে গেলে। যে নিজের ট্যালেন্টকে বুঝতে পারবে সে নিশ্চয়ই সামনে এগিয়ে যাবে আর জীবনে উন্নতি করবে সব সময়। এরপরে শঙ্কর নিজের সাথে নিজের মাকেও শহরে নিয়ে চলে যায়। তার ভালো করে দেখভাল করে আর জীবন আনন্দময় হয়ে ওঠে।